मरण रे तू मामा श्याम समान। मरण रे तू मामा श्याम समान। ডেথ উইথ ডিগনিটি, সম্মানের সঙ্গে মৃত্যু চাওয়ার অধিকার। অর্থাৎ মানুষ হিসেবে যেভাবে আমরা জীবন ধারণ করি ঠিক সেইভাবেই যদি মৃত্যুকে বরণ করে নিতে চাই তাহলে অসুবিধাটা কোথায়? বেঁচে থাকতে আমার যদি সমস্ত স্বাধীনতা রক্ষার অধিকার থাকে তাহলে মৃত্যুকে পাওয়ার অধিকারই বা থাকবে না কেন? না, অবশ্যই আত্মহত্যা নয়, কারণ আত্মহত্যা মহাপাপ। কিন্তু মৃত্যু, তাকে পাওয়ার উপায়টা আমার হাতে থাকবে না কেন? মেঘ বরণ তুঝ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अधर पुट ताप विमोचन करुणा कोर तब मृत्यु अमृत कर God, because that is God, because that is আজের সময় সব কোথায় থাকে এরা? নমস্কার স্যার। প্রদীপ স্যার, প্রদীপ চ্যাটার্জি, চিনতে পারলেন না? চিনতে পারেনি। লোকাল কেবল অপারেটর। এই যে আপনারা টিভি দেখেন, চ্যানেল তো আমি সাপ্লাই দিই। না, সেই সময় কিছু প্রমোটারিও করি। তবে আপনাদের আশীর্বাদের সামনে কর্পোরেশন ইলেকশনের টিকিটটা কিন্তু এবার আমি পাচ্ছি স্যার। এখানে কি চাই? চাই মানে সত্যি কথা বলছি স্যার, মানে দাদা বলুন, দিদি বলুন, সবাই আমার খুব কাছের লোক। আমরা ভালোবাসি, আপনাদের আশীর্বাদে একটা এক্সট্রা ভালোবাসা পাই। তবে আপনাদের মতন ধামা পাবলিকদের সাথে তো সেরকম ওঠা বসা নেই। তবে আজকে যখন সাহস করে ঢুকে পড়েছি, আশা করছি পরবর্তী দিনে সেসব হয়ে যাবে। আপনি কি বলছেন? মানে এত কথা কেন বলছেন আপনি? আর আমি বা কেন এত কথা শুনছি? স্যার, আমাকে কিন্তু নবদা পাঠি। কে নবদা? এমএলএ নবদা। ইনকোয়ারি কমিশন প্যানেলে আপনার নামটা আছে, ফলে বুঝতেই পারছেন ওরকম একটা ক্ষমা প্রতিষ্ঠানে আপনার থাকা মানে নবদার হেল্প হয়। এই আশ্চর্য কথা বলছেন। আপনার কোথাকার কোন নবদা চাইবে আর সেজন্য আমাকে এনকোয়ারি প্যানেলে থাকতে হবে? দেখুন, আমার এই সমস্ত ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আপনি আসুন। আমার মনে হয় আপনি বোধহয় ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না স্যার। এটা কিন্তু পুরো গিভ অ্যান্ড টেকের কেস আছে। মানে শুধু যে নবদার হেল্প হবে তা না, সেখানে আপনারও কিন্তু কিছু হেল্প হবে। আমি বলি যাবেন না? আমি কিংকরকে ডাকবো। मेघ बरन तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अधर फुट ताप विमोचन करुणा कोर तब मृत्यु अमृत कर কি চাই? সত্যপ্রিয় সরকার। হ্যাঁ, আমি। আপনি? সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ সত্যপ্রিয় সরকার। হ্যাঁ, বললাম তো আমি। বলুন না, কি চাই আপনার? চিনতে পারছো না সত্যদা? আমি করুণা। করুণা? করুণা বহরমপুরে তোমাদের বাড়ি থেকে মাত্র 2টো বাড়ি পরে আমরা থাকতাম, আর তুমি আমাকে পড়াতে যেতে। বহরমপুরে লালবাগে দক্ষিণ পাড়ে ভট্টাচার্য বাবুর মেয়ে।
আমি পুরী। আমার ভাই অরুণকেও তুমি পড়াতে। ও হ্যাঁ, অরুণ 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 ভট্টাচার্য। হ্যাঁ, বহরমপুর লালবাগ আরে আরে আরে, এসো 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 এসো, বসো বসো বসো। বাঁচালে সত্যতা, আমি ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে না, আমাকে ফিরে যেতে না হয়, খুব ভয় হচ্ছিল। অনেক দিনের ব্যাপার তো, তুমি বসো। আমি একটু আগে জল খাবো, আমার খুব হ্যাঁ, জল তেষ্টা নিশ্চয়ই। পেয়েছে। কিঙ্কর, একটু ঠান্ডা জল দিয়ে যায় এখানে। তুমি বসো বসো বসো। তারপর হঠাৎ কি মনে করে? না, এমনি এমনি মনে পড়েনি, বুঝতেই পারছো। তাই করে এই শহরে আমি অরুণের কাছ থেকে তোমার ঠিকানাটা পেয়েছি। আমি নিজের লোক বলতে এই শহরে তোমার কাছেই ছুটে এসেছি। সত্যি ও, তোমার জল কেক। আচ্ছা আচ্ছা, বসো। তুমি এটা 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 নাও। হ্যাঁ, হ্যাঁ, আমি 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 ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যস্ত হয়ে পড়ো। এইটাই ভালো হলো, ওই ঠান্ডা জল এই সময় না খাওয়াই ভালো। তুমি বরং আমাকে এক কাপ চা দিতে বলবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিঙ্কর, জল লাগবে না, এক কাপ চা দিয়ে যায় এখানে। তারপর বলো বলো। অনেকদিন হয়ে গেছে, তোমার হয়তো মনেই নেই, তুমি আমাকে তুইতুকারি করতে। সে তোমাদের একটা জামরুল গাছ ছিল না, তাতে উঠে একবার ওটা কত জামরুল পেরেছিলাম, কান ধরে খুব ক্ষুধা দিয়েও ছিলে। সেই তুমি আমাকে তুমি তুমি করে কথা বলছো, আমার খুব অস্বস্তি হচ্ছে সত্যি। কি জন্য আজকাল আর কাউকেই আমি ওই তুই করে কথা বলতে পারি না, মানে অভ্যেসটাই কিরকম চলে গেছে আর কি। আর তারপর অনেকগুলো দিন কেটে গেছে তো, সেই এক মাথা ঝাঁকড়া চুলের মেয়েটা, একটা ফ্রিল দেওয়া ফ্র্যাপ করা, সে যে আজকে এই চেহারা নিয়ে আমার সামনে এসে বসবে, এটা তো ভাবিনি কখনো। এই সাইকেল নিয়ে ওই গোটা শহরটা ছুটে বেড়াতো, সেই সত্যদার সামনে আমি বসে আছি। অনেক বদলে গেছো সত্যি। সময় সময় দেখো, সময়ের সঙ্গে সঙ্গে তো সবকিছুই বদলায়, মানুষ বদলায়, তার চেহারা বদলায়, তার মূল্যবোধ বদলায়। সেই আগে দেখা সত্যতার সঙ্গে আজকের সত্যতার তুমি খুব একটা মিল কিন্তু পাবে না, বরং বরং অমিলই বেশি। আমি আরেকটু জল খাবো সত্যদা, হ্যাঁ হ্যাঁ, আরেকটু জল। আচ্ছা আচ্ছা, তুমি একটু বসো, একটু বসো, আমি আসি। বৌদি কোথায় সত্যদা? তোমার ছেলে মেয়েরা? হ্যাঁ, কি বলছো? বলছি বৌদি কোথায়? বৌদি? ও না না না, আমি তো বিয়ে করিনি। বিয়ে করোনি? না। তোমার এত নাম যশ, তুমি বিয়ে করোনি কেন? কেন করিনি, বাস দেখো, জীবনটা অন্যভাবে কাটাতে চেয়েছিলাম তো, আর পাঁচটা সাধারণ মানুষের মতো তো জীবনটা কাটাতে চাইনি আমি। তুমি দেখো, বহরমপুরের সেই ছেলেটা একদিন দেশের সর্বোচ্চ আদালতের জাজ হয়েছে। আর কি চাই বলো? আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, এটাই কি যথেষ্ট নয়? যথেষ্ট কি বলছো? এত বড় একটা জীবন, সেটা কখনো পূর্ণ হয় বিয়ে না করলে, সংসার না করলে? তোমার এখন মনে হয় না এই বয়সে দাঁড়িয়ে যে কেউ যদি তোমার পাশে থাকতো, তোমার দেখাশুনো করতো, একা লাগতো না, ভালো লাগতো তোমার? জানি না ভালো লাগতো কিনা জানি না, তবে যেভাবে জীবনটা কাটিয়েছি সেটা বোধহয় কাটাতে পারতাম না। নিজের ইচ্ছে মতো মাথা উঁচু করে বেঁচে থাকাটা আরেকজনের সঙ্গে শেয়ার করে নিতে চাইনি আমি, তাই আর কাউকে জড়াইনি জীবনের সঙ্গে। এটা এক্সেপশন। দুঃখ শোক এগুলো শেয়ার করার লোকও তো খোঁজে মানুষ। আমি খুঁজি না, না আমি খুঁজি না। দেখো, সুখ যদি আমার একান্ত ব্যক্তিগত হয় তাহলে দুঃখও তাই।
আর কারোর কাছে কিছু প্রত্যাশা করা মানে তো তার কাছে নিজেকে সঁপে দেওয়া, তাই না? আমি অনুগ্রহ করতে পারি করি, কিন্তু অনুগ্রহ নিতে পারি না। কোথায় আমার একটা ডিগনিটিতে বাধে। বসো, বসো। কে বলছেন? কাকা, আমি রিঙ্কু বলছি। হ্যাঁ বলো। না মানে অনেকদিন তোমার খোঁজ নেওয়া হয়নি তো, তাই। কেমন আছো? শরীর কেমন তোমার? ভালো। তো তোর হঠাৎ ফোন? এমনি ফোন করলাম। কেন, আমি কি তোমাকে ফোন করতে পারি না? তা নয়, তবে আমাকে তো প্রয়োজন ছাড়া কেউ বড় একটা ফোন করে না। তাই? স্বার্থ ছাড়া কেউ তোমাকে ফোন করে না? না, করে না। আর সেই জন্যই আজকাল ফোনে লেখে এরকম ভয় করে, মনে হয় আবার কার কি হলো, আবার হয়তো আমার। দেখো রিঙ্কু, তোমরা বড় হয়েছো, যথেষ্ট ম্যাচিওর হয়েছো, নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবে। কাকা, আমাকে আর সবকিছুর মধ্যে এভাবে জড়িও না। কাকা, এইভাবে রুড হতে হতে তুমি কত একা হয়ে যাচ্ছ সেটা ভেবেছো? মানুষ মানুষের কাছে আশা করে, এতে অন্যায়টা কোথায়? বদলে সকলে যে তোমাকে মানে, তোমাকে হেড অফ দ্য ফ্যামিলি। আমাকে জ্ঞান দিও না। শোনো, আমি একটু ব্যস্ত আছি, এখন ছাড়ছি। আমার তোমার কাছে আসাটা বোধহয় উচিত হয়নি সত্যতা। আমি চলি। আরে দাঁড়া, চলে যাবে কি? তোর সঙ্গে তো ভালো করে কথাই হলো। এই যে কিরকম দুম করে তুই বলে ফেললাম তো। আরে বস বস, তুই আমার কত ছোটবেলার স্মৃতি। তোর সঙ্গে একটু কথা বলি, বস। বল কেন এসেছিস, কি করতে পারি আমি তোর জন্য, বল বল বল, শুনি। না, আমার জন্য না সত্যতা, আমি এসেছি আমার আমার ছেলেটার জন্য। আমার 30 বছর বয়সের ছেলে, জানো, সুজয়। খুব ব্রিলিয়েন্ট ছেলে। আমার ইন্স্যুরেন্স অফিসে চাকরি করছিল। হঠাৎ এই কটা দিন আগে ওর রাতে খেলো দিল, কথা বললো, হঠাৎই একটা অ্যাটাক হয়ে গেল ওর, সেরিব্রাল হ্যামারেজ। সেরিব্রাল হ্যামারেজ? এই বয়সে? তারপর এখন কেমন আছে, কোথায় আছে? এই তোমার বাড়ির কাছে যে বড় নার্সিং হোমটা, ওইখানে ওই কল্যাণী থেকে নিয়ে এসে আমি ভর্তি করিয়েছি। না না, এটা 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 ঠিক করিসনি। এই ধরনের পেশেন্টকে কল্যাণী থেকে এত দূর কেন? কল্যাণীতেও তো হসপিটাল ছিল। হ্যাঁ, সরকারি হাসপাতালের আমি নিজে মেট্রন, আমি ওখানেই আগে নিয়ে গেলাম, কিন্তু ওর যা কন্ডিশন, তাতে ওর ওই চিকিৎসার ব্যবস্থা ওখানে নেই। তাই হ্যাঁ, তো কি বলছে ডাক্তাররা? আসার সঙ্গে সঙ্গে বললো অপারেশন করতে হবে, ওই মাথার দুটো পাশ ফুটো করে জমাট বাঁধা রক্তটা বার করে দিতে হবে। তারপর অপারেশনের 24 ঘন্টা পরে ওরা বললো যে ওর ব্রেন ডেড হয়ে গেছে। ডেট হয়ে গেছে? ওরা বললো যে ভেন্টিলেশন থেকে ওকে বার করে দিতে, জানো। ওরা এরকম অনেক দেখেছে, ভেন্টিলেশন থেকে বার করে দিলে বড় জোর নাকি 2-3 ঘন্টা থাকে। তাই শুধু শুধু পেশেন্ট পার্টির পয়সা নষ্ট করা। আমাকে দিয়ে ওরা বন্ড সই করিয়ে। বাজে কথা, বাজে কথা। পেশেন্টদের দুঃখে ওদের, ওই যে বললি না ইন্স্যুরেন্সে কাজ করতো, নিশ্চয়ই ওর অফিস থেকে বলেছে যে আর খরচা দিতে পারবে না, সেই জন্য তোকে মানে কতক্ষণ হলো? ও তারপরেও গোটা রাত হাঁপড়ের মতো বুক ফুলিয়ে ফুলিয়ে শ্বাস নিয়েছে। সত্যটা, ওর ব্লাড প্রেশার, পালসের সব নর্মাল। ও অক্সিজেন নিয়েছে, স্যালাইন নিয়েছে, বেঁচে আছে। সত্যটা, আমার ছেলে এখনো বেঁচে আছে। না তাহলে তো একটা ভালো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। দাঁড়া, আমার এক বন্ধু আছে, খুব বড় নিউরোলজিস্ট, আমি তাকে একটা ফোন করি। করেছে ওরা, করেছে ওরা। আবার ফের বন্ড সই করিয়ে ওরা ভেন্টিলেশনে ঢুকিয়েছে, মেডিকেল বোর্ড বসিয়েছে, কিন্তু সবারই একই কথা, কোমায় চলে গেছে সুজয়।
তাহলে তো এখন অবজার্ভ করা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। হ্যাঁ জানি, কিন্তু ভেন্টিলেশনে প্রতিদিন 16,000 করে টাকা লাগছে জানো। আমার সেই সঙ্গতি নেই। তোর হাজবেন্ড কি করে? প্রাইভেট ফার্মে চাকরি করতো সুজয় বাবা। ছেলের কলেজে ভর্তির দিনকে যাদবপুর ইউনিভার্সিটির কলেজে বাবা গেছিল সঙ্গে। কাগজে পড়েছো না, খুব গন্ডগোল হলো, তারপর পুলিশ এসেছিল। ওর বাবা ওই চুপ কর বাবা। আমি একটার পর একটা অকাল মৃত্যুর খবর আমি আর নিতে পারি না আজকাল, জানিস। আমি আজকাল নিতে পারি না। আমি তোমার কাছে কেন এসেছি জানো বাবু? তোমাকে সকলে চেনে তো, তোমার অনেক নাম। তো তুমি যদি এলাকার কাউন্সিলরকে একবার বলে এখানে যে সরকারি হাসপাতাল আছে একটা ফ্রি বেডের ব্যবস্থা করে দাও, আমার খুব উপকার হয় সত্যি। আমি বলে দেবো হ্যাঁ, লোকাল কাউন্সিলরকে। একবার যদি একটু বলে। কিন্তু দেখ করি, আমি তো কখনো এগুলো করি না। মানে কি জানিস, কোনোদিন কারোর কাছ থেকে কোনো রকম অ্যাডভান্টেজ নিইনি, কারোর কাছে কোনো রকম অব্লিগেশন নিইনি। তো কাজে এই কাজগুলো করা আমার। বরং তুই আমাকে বল না তোর ছেলের ট্রিটমেন্টের জন্য কিরকম কি টাকা লাগতে পারে, আমি সেইটা বরং চেষ্টা করে দেখতে পারি। কি করে করবো? আমি তো জানি না যে ও আর কদিন না কমাস নাকি জানি না সত্যি। আমি তোমায় বলছিলাম যে তুমি বললে ওর চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যেত। কিন্তু আমি এইগুলো করি না রে। আমি কারোকে ওই ধরনের রিকোয়েস্ট করি না। শঙ্করি, আমি না আমার সম্পত্তির উইল যদিও করে ফেলেছি, কিন্তু তুই যদি চাস আমি সেটাকেও বদলে দিতে পারি। হ্যাঁ, সেটাকেও করতে পারি, কিন্তু এই শেষ সময় এসে জীবনটাকে আমার মতো কাটাতে দে। আমি আর পালাই ষাট শেষ সময় কি তোমার এইরকম শরীর স্বাস্থ্য আগে শরীর ভাঙুক অথর্ব হও, তবে তো শেষ সময়। রোগ কি মানুষের শুধু শরীর স্বাস্থ্য দেখে বোঝা যায় রে? রোগ যে হয় মানুষের মনেও। অ্যালজাইমার্স জানিস তো, নতুন করে আর ব্রেন সেলগুলো ডেভেলপ করে না, অথচ নিয়ম মতো পুরনো সেলগুলো সব মরে যেতে থাকে। আস্তে আস্তে স্মৃতিশক্তি চলে যায়, তারপর চলৎ শক্তি। সুস্থ দেহে বোধ বুদ্ধিহীন হয়ে বাঁচতে হয়। তারপর একটা সময় বোধের ঘরেও তালা পড়ে যায়, পরনির্ভরশীল হয়ে কাটাতে হয় বাকি জীবনটা। আমার সুজয়ের মতো ওটা শরীর জুড়ে প্রাণের স্পন্দন, শুধু চেতনা নেই। আচ্ছা, ও বুঝতে পারছে, ওর কষ্টটা ও বোঝে, বুঝতে পারছে যে কি লড়াই লড়ছে ওর শরীর, নাকি সময় থেমে গেছে ওর মতো? এই কথাটাই আমি তোকে বলতে চাইছি। দেখ পুরি, তোর ছেলে বেঁচে আছে, কিন্তু সে তো মানে প্রায় না থাকারই মতো, মানে বলতে পারি সে জাস্ট ক্লিনিক্যালি অ্যালাইভ। সেরকম আমার জীবনটা দেখ, আমার জীবনটা যেটা কতগুলো এথিক্স, কতগুলো প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে, সেই জীবনটা যদি অ্যালজাইমার্সে মানে যার সিমটম অলরেডি কিছু আমার শরীরে দেখা দিতে আরম্ভ করেছে, তো সেইভাবে বেঁচে থাকার কি কোনো মানে আছে? তুই বল। উপায় তো নেই, মৃত্যু তোমার হাতে নেই তো সত্যদাই। দেখো না, আমার ছেলেকে ডাক্তাররা তো বললো যে ভেন্টিলেশন থেকে বার করলে 2-3 ঘন্টা, কিন্তু গোটা রাত কাটিয়ে ও তো প্রমাণ করে দিল না যে এসব ডাক্তারদের হাতে থাকে না, কারুর হাতেই থাকে না। এই সব হলো নিয়তি না, নিয়তি ডেস্টিনি। ঠিক বলেছিস। সেই নিয়তি হয়তো তোকে আজকে এই চরম মুহূর্তে আমার সামনে এনে দাঁড় করিয়েছে। আমাকে মৃত্যু দিতে পারবি? হ্যাঁ, মেরে ফেলতে পারবি আমাকে? কি চাটা কথা বলছো? আমি তোমাকে মেরে মুক্তি দিবি? হ্যাঁ, মুক্তি দিবি। যেমন এই 75 বছরের ইঞ্জিনিয়ার দিয়েছিল তার 72 বছরের স্ত্রীকে।
ওদের দেখবার কেউ ছিল না, তাই ভদ্রলোক ব্লেড দিয়ে শিরা কেটে ভদ্র মহিলাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। তার জন্য পুলিশ খুনের মামলা করেছে। যত অবসাদগ্রস্তই হোক, ওটা খুন। ইউথেনেসিয়া, মার্সি কিলিং, ইচ্ছা মৃত্যু। দেখ, এটা কিন্তু কোনো আচমকা সিদ্ধান্ত নয়। অনেক আগে থেকে দিনক্ষণ ঠিক করে ভদ্রলোক ভদ্র মহিলাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। তোমায় সত্যি ৭২-এ ধরেছে। পারবে নিজের মানুষকে তুমি খুন করতে? আমি পারলাম? আরে যতই হোক, ও তো বেঁচে আছে ছেলেটা। তোকে একটা জিনিস দেখাই, দাঁড়া। তোকে একটা জিনিস দেখাই। এই যে দেখছিস, এই চেনটা আর এই কলারটা, এটা ব্রুনো। ব্রুনো আমার ল্যাবরেটর। ওর যখন 10 বছর বয়স, তখন ওর পেটে একটা মারাত্মক ইনফেকশন হয়। মানুষের অমানসিক যন্ত্রণা, চোখে দেখা যায় না। যে ডাক্তার ওকে দেখছিলেন, তিনি আমাকে অ্যাডভাইস করেন ওকে ঘুম পাড়িয়ে দিতে। And he was put to sleep. জানিস করি, প্রত্যেক রোববার আমি যাই জোকায় ব্রুনোর কবরে ফুল দিতে। তার মানে তুমি বলতে চাইছো যে অন্য প্রাণীর বেলা যেটা আইন, সেটা মানুষের বেলায় নয়? কেন? অনেক মামলা এসেছে আমার জীবনে এই বিষয়টা নিয়ে, কিন্তু আইন তো অন্ধ। বিচার করে ধারা উপধারা দিয়ে জট ছাড়াবার বদলে আরো জট বাকিয়ে ফেলে, আর ফাইনালি কষ্ট পায় মানুষ। আমি চাই সত্যতা। তুমি তো আমার কথা রাখবে না। রাখতে পারবো না রে, যদি রাখতে পারতাম। জান, আচ্ছা কুড়ি, বলেছিলি চা খাবি? হ্যাঁ, চা খাবি বল। আচ্ছা আচ্ছা, তুই দুধ চিনি দিয়ে চা খাস নাকি শুধু লিকার? আচ্ছা দাঁড়া, আমি কিঙ্করকে ডাকি। কিঙ্কর। আচ্ছা, আমি এসে থেকে তো শুনছি অনেকবার ধরে তাকে ডাকছো। সে কোথায়? কে কোথায়? তোমার কিঙ্কর কোথায়? কিঙ্কর তুমি চা খাবে? আমি করে দেবো। এটাই হয়েছে আজকাল আমার, জানিস, আমার কোনো কথাই ভালো মনে থাকে না। হ্যাঁ, সব কিরকম ভুলে। তুমি চা খেলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। রান্নাঘরটা কোন দিকে আমাকে একবার দেখিয়ে দাও দেখি। মনে থাকে না তো। সত্যদা, রান্নাঘরটা কোন দিকে একবার দেখিয়ে দাও, আমি তোমায় চা করে দিচ্ছি। সত্যদা, সত্যদা, কি হলো তোমার? সত্যদা, রান্নাঘর সেটা অসুবিধে হয়নি, আমি খুঁজে নিয়েছি। সেটা ঘোরাঘুরি না, আমি পেয়েছি। হ্যাঁ, সত্যতার সঙ্গে আমার দেখা হয়েছে, আমার কথাও হয়েছে, কিন্তু এভাবে বলা যায় না। আমি হ্যাঁ, তুই তো নার্সিং হোমে আসবি না? হ্যাঁ, তোর কাজকর্ম সেরে তবেই আসবি। হ্যাঁ, তুই আয়, আমি এলে সব কথা বলবো। না, সত্যতার পক্ষে সম্ভব না। আমি জানি ওর অফিস যা, বেশি দিন ওকে এইভাবে নিয়ে অপেক্ষা করা ছাড়া যে কিছু করা যাবে না। না, তুই ভাবিস না। হ্যাঁ, তুই আয়, ঠিক আছে। কিঙ্কর, আমার রুমালটা কোথায় একটু দেখ। কিঙ্কর, আরে রুমালটা পাচ্ছি না তো। কিঙ্কর, সত্যতা, তোমার, আমিও তো ঠিক জানি কি তুমি
বেরোচ্ছ তুমি? আরে আমি একটু বাইরে যাব। বাইরে না? ওই আমায় বলনি তো তুমি বাইরে যাবে? ও তোকে বলিনি না? না। ওই 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 রকমই হচ্ছে তো আমার। ও কথাই আছে আমি মনে রাখতে পারি না, সব ভুলে যাই। এক একটা শব্দ জানিস জীবনে অনেকবার শোনা, তবু কিরকম যেন মনে হয় এই প্রথমবার শুনছি। তুমি ডাক্তার দেখাওনি? আমি দেখিয়েছি, ওরা যা বলার বলে এটা কোনো রোগ নয়, বয়সের উপর। হ্যাঁ। আগে মানুষের গড় আয়ু কম ছিল, তখন বোঝা যেত না, এখন গড় আয়ু বেড়েছে তাই বোঝা যাচ্ছে। বলতে পারিস বিজ্ঞানের সাইড এফেক্ট। দেখো বয়স হলে না ওই কম বেশি সবারই বিব্রতি করে, তো বাড়ির অন্যান্য মানুষজন তাকে দেখাশুনো করে, তো এতে অসুবিধে কোথায়? আমার দেখাশোনা কি করবে বলতে পারিস? একটা ভাড়া করে নার্স, সে আমাকে শাসন করবে, আমাকে খাইয়ে দেবে, আমার জামা কাপড় চেঞ্জ। না না না, হয় না। এরকম তো সবাই করছে। আমি করি না। আমি তো জীবনটা অন্যরকম ভাবে কাটাতে অভ্যস্ত, বরাবর ইয়রানা মিলদ যে সরকার এইসব শুনেই অভ্যস্ত। ওগুলো আমার দ্বারা হবে না রে। দেখো যে মায়া মমতা এতদিন পাওনি, নতুন করে সেগুলো পাবে। মনে করো এটা তোমার দ্বিতীয় শৈশব। ভালো বলেছিস, শৈশব। হ্যাঁ শোন, একটা কথা তোকে বলা হয়নি, আমার তো এই বাড়িটা পুরোটাই কিঙ্করের হাতে। ওই সব দেখতে হতো, ওকে তো আমি ছুটি দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছি। এখন তোর কাজকর্ম সব কিন্তু তোকে করে নিতে হবে, বুঝলি? তুমি যাচ্ছ কোথায়? ফিরবে কবে? আমি আর ফিরবো না তো। মানে? না রে, আমি তো সুইজারল্যান্ড যাচ্ছি। হ্যাঁ, আমি সুইজারল্যান্ড যাচ্ছি, ও তোকে তো বলা হয়নি। সুইজারল্যান্ড হলো আমেরিকার দুটো স্টেট ছাড়া ওটাই তো একমাত্র দেশ যেখানে যেখানে ডাক্তাররা আইন অনুযায়ী পেশেন্টের ইচ্ছা অনুযায়ী তাকে যন্ত্রণাহীন চিরনিদ্রা দিতে পারে। তোমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এই সামান্য ভুলে যাওয়া রোগকে ভয় পেয়ে সুইজারল্যান্ডে যাচ্ছ মরতে? আমি কৈফিয়ত দিতে অভ্যস্ত নই, করি আমি যেটা ঠিক করি সেটাই করি। আমি কি করবো? আমি কি চলে যাব? কেন চলে যাবি? কেন চলে যাবি? থাক এখানে, যতদিন খুশি থাক। হ্যাঁ শোন, ওই একটা নতুন চাবি কিঙ্কর করিয়েছে, ওই কিচেনের বাইরের দিকে ঢুকে ঝুলছে। আর ও হ্যাঁ, আর আমার বেডরুমে, জানিস আমার বেডরুমে যে আলমারিটা আছে ওটা খোলাই আছে, দেখবি ওটার একেবারে ওপরের তাকে ডান দিকে কিছু টাকা রাখা আছে। হ্যাঁ, ওটা তুই নিয়ে নিস। আর এছাড়া অবনীবাবুকে আমার বলাই আছে, তোর যেরকম দরকার হবে উনি ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, জানি তুমি শুনবে না, তবু কটা দিন পরে যেতে পারতে সত্য না। আমার এই বিপদে আর মায়া পড়াশোনা করি। আমি এখন একলব্যের মতো কায় মনোবাক্যে ধ্যান করছি মরণের। কি গাঢ় গভীর আলিঙ্গনে আমাকে মুড়ে নেবার প্রতীক্ষায় রয়েছে প্রেয়সী আমার। মরণ রে তুম আমার শাম সমান। বাধা দেব না, শুধু ভাবছি যে একটা মৃত্যু এড়াতে আর একটা মরণ কত সহজে মেনে নিচ্ছি আমি। ভালো থাকিস, ভালো থাকিস।
বসো বসো চুপ করে, মাসিমা, একদম চুপ। বোকা মেয়ে কথা না, যে নার্সিং হোমের বারান্দা দিয়ে এরকম করে কেউ ছাপ দিতে যায়? হ্যাঁ, পাপি পেট কা সওয়াল, আপনি তো আমায় ধরে ফেললেন, না হলে কি নাম তোমার? জবা, জবা মোদক। ওই মোড়ের মাথায় এসটিডি বুথ আছে, ওখানে কাজ করি। বাড়িতে কে কে আছে? বাবা মা ছাড়াও 2 ভাই বোন। বাবা দুটো দোকানে খাতা লিখতো, তো এখন তো সবকিছু কম্পিউটার হয়ে গেছে। বাবা জানে না বলে বাবাকে ছাড়িয়ে দিয়েছে। আমি ছাড়া আর কেউ নেই বাড়িতে রোজগার করার মতো। তাহলে আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? গোটা সংসারটা তোমার ভেসে যেত না? যা হতো হতো, সারা ছোটবেলা থেকেই তো শুধু খেটে পড়ছি, নেই 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 শুনে গেলাম, বড় হয়েছি, যেভাবে পেরেছি রোজগার করেছি। ওই ওই ওদের ভুগছি। আর ওরা ওরা আমাকে একটা টাকার মেশিন ছাড়া আর কিচ্ছু ভাবে না। এইভাবে বলো না, পারলে ওরা নিশ্চয়ই রোজগার করতো। ছাই করতো। এ ছাড়ুন তো মাসিমা, ও সব বাড়িকে আমার চেনা আছে। মেসোমশাই কিছু কে মেশমশাই? ও না রে, বাড়ি আমার বাড়ি নয়, যার বাড়ি সে আমার দুঃসম্পর্কের আলা। ও ওনাকেই দেখতে আপনি ওই নার্সিংহোমে গেছিলেন বুঝি? আমার ছেলেকে দেখতে, আমার ছেলে আইসিইউতে আছে। ওখান থেকে বেরিয়েই তো দেখলাম যে তুমি। কেন কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন? এই পাপের জীবনটা শেষ করে দিতে পারলেই তো আমি কাউকে মুক্ত করতে পারবো। কিসের পাপ? হ্যাঁ? কিসের পাপ বলো? কিসের পাপ বলো বলো বলো? আমি তুমি আমি 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 প্রেগনেন্ট। 3 মাস। সাদা আমাকে বিয়ে করবে বলে এখন এখন পুরো পাল্টে আমাকে পটিয়ে মাকে পটিয়ে আমাকে জোর করে নার্সিংহোমে ভর্তি করে দিল। কে সে? আর তোমার বাবা মেয়ের এই অবস্থাটা মেনে নিল? না মেনে কি করবে? গোষ্ঠী শুদ্ধ পথে বসবে। তাদের 20 টাকা তো রোজগার নেই। মেয়ের ইজ্জত যদি 20,000 দেয় তো ক্ষতি কোথায়? টাকা নিয়েছে তোমার বাবা? তা তুমি থানায় যাওনি কেন? বাবার নাম জড়িয়ে তুমি ডায়েরি করতে, দেশে আইন নেই? আপনি মাসিমা কোন জগতে আছেন? হ্যাঁ, ওসব আইন ফাইন কিছু হয় না। ওই পলিটিক্স বাবুরা যখন টাকা না চায় না, ওই আইন বাবুরা যখন কবর খুলে নেচে দেয়। বাবা, তুই যখন জ্ঞান তখন আত্মহত্যা করতে গেছিলে কেন? জ্ঞান পাপ। আমি আমি চাইনি মাসিমা, আমি চাইনি। আমি মরতেও চাই না, আর আমি মারতেও চাই না। আর ও তো আমার ভালোবাসার সন্তান। তো যেদিন বুঝলাম যে স্বপ্নটা ভাওতা ছিল, আমাকে পুরো ছেড়ে ফেলতে চেয়েছিল। মা বললো, আমিও সব দিক ভেবে রাজি হয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম ওই নার্সিংহোমে। তাহলে আবার কি হলো? নার্সিংহোমের বেডে শুয়ে শুয়ে বুঝতে পারছিলাম যে আমার শরীরের ভেতর থেকে টেনে ইচ্ছে মেরে ফেলা হবে আরেকটা শরীরকে, যে আর কোনো দিন পৃথিবীর আলো দেখতে পারবে না। আমি তোর মা, আমি তো এটা করতে পারবো না। আর যখন বুঝতে পারছিলাম যে ওকে বাঁচাতেও পারবো না, তখন এই জবরদস্তি থেকে পালানোর জন্য ঝাঁপ দিতে গিয়েছিলাম আমি। ঠিক আছে, এখানে চুপ করে বসো। বসো এখানে। তাতে তুমি দুটো জীবন নষ্ট করতে, একটা বাঁচাতে দুটো জীবন নষ্ট করছিলে তুমি। আমি চাইনি মাসি, আমি চাইনি। আমি মরতেও চাই না, আমি মারতেও চাই না। ঠিক আছে, বসো। খেয়েছো কিছু? কিছু খেয়েছো? না, দেখি আমি কিছু খাবার আছে কিনা। এখানে চুপ করে বসো। আচ্ছা, তুমি যে আমার সঙ্গে পালিয়ে এলে নার্সিং হোমে, তোমায় খোঁজ করবে না? বুঝবে না আবার?
আমি বলে ওদের ভিআইপি পেশেন্ট আমায় খুঁজবে না, এতক্ষণ ওদের তোলপা শুরু হয়ে গেছে। ভিআইপি পেশেন্ট মানে? হ্যাঁ? মাসিমা, আমার তো নার্সিংহোমে ভর্তির কোনো রেকর্ডই নেই। এই সমস্ত কেস ওইসব বড় বড় নার্সিংহোমে কখনো কাগজে কলমে হয়? আপনার কোনো ভয় নেই? আপনাকে কেউ কিছু করতে পারবে না, আপনার কোনো ভয় নেই? কি জানি। দাঁড়াও তোমায় আচ্ছা একটা কাজ করো, এগুলো তো ছাড়তে হবে। একটা শাড়ি দিচ্ছি, এগুলো ছেড়ে হাত মুখ ধুয়ে শাড়িটা পরে নাও আর কিছু খেয়ে নাও। দাঁড়াও। আমার জন্য অত ভাবতে হবে না মাসিমা। শুধু আমার এই বাচ্চাটা হওয়া অব্দি ভাববেন, তাহলেই চলবে। আমি আপনার নামে কমপ্লেন করব। কি ভেবেছেন আমি আপনাদের ইমেইলে ভয় পাই? আমি সে কথা বলিনি স্যার, আসলে এই কেসটাতে কোনো রেকর্ড নেই, তাই আমি ফাইলটা ভেতর থেকে আনতে গেছিলাম। সেখানে কখন যে পারি কেন? এটা আমার জানা দরকার নেই। আপনি পেশেন্টকে হাজির করান এক্ষুনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি চাই এখানে? যান যান বাইরে যান। ডাক্তারবাবু, আমার মাথা খুব যন্ত্রণা ছটফট করছে। ডাক্তারবাবু, দেখছেন না উনি এখন একটা কাজ নিয়ে ব্যস্ত আছেন। যান বাইরে যান। আমি জানি। জানেন যখন তখন কেন বিরক্ত করছেন? যান বাইরে যান। এই যান তো, যান একটু বাইরে যান। আপনাদের বাবা বলছেন না, একটু এসে পড়লে আমরা খুব বিপদে পড়ে যাবো। কিন্তু আমার মা, ডাক্তারবাবু, আমার মাথা খুব মরে যাবে। ডাক্তারবাবু, আমার মা ছাড়া নেই। আমরা এখন ভীষণ ব্যস্ত আছি। আপনি যান। Hi, Dr. Basu. All well? All well. আসলে বিশেষ চ্যালেঞ্জ আমার একটা জরুরি আপনার একটা emergency call আছে। আচ্ছা, আমাকে এখন একবার যেতে হবে। কোনো ব্যাপার না, আপনার উপরে ফুল ফেথ আছে আমার। আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসবো। আপনি ফিরে আসুন, আমি ওয়েট করছি আপনার জন্য। কেমন আছেন? দাদা, হ্যাঁ বলো। বলছিলাম আপনাকে ওই সরকারি হাসপাতালে ফ্রি বেডের কথা। হ্যাঁ, তুমি বলছিলে আমাকে। ঠিক, ঠিক। আমার মায়ের জন্য। মায়ের জন্য আমি তো মমতার সাথে সমস্ত কথাবার্তা বলে গেছি। তোমার ফ্রি বেডের ব্যবস্থা তো অলরেডি করে দিয়েছে। হ্যাঁ, আরে তুমি তো একটা হেভি নজরে চলে এসেছো মমতা। শোনো, সামনে কর্পোরেশন ইলেকশন, ভালো করে কাজকর্ম করতে হবে, বুঝতে পেরেছো? যা, হয়ে গেছে ফ্রি বেড হয়ে গেছে। দাদা, এত খরচ আমি আর টানতে পারছি না। আচ্ছা সিস্টার, আচ্ছা ওর ফিলগুলো একটু কি আছে একটু দেখে দিন তো। আমার মনে হয় পুরোটাও দিতে পারবে না, যতটা ডিসকাউন্ট দিয়ে করে দেওয়া যায় ছেড়ে দিন, বাকিটাও দিয়ে দেবে। ঠিক আছে? আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আমি তো বলছি, আমি তো প্রদীপ চ্যাটার্জি, আমি বলছি তো। আসুন। আশ্চর্য, নার্সিংহোমের চেয়ার টেবিল স্যালাইনের বোতল সব আমার কথা মতো চলে। আসুন আসুন। আসছি দাদা। ওকে, হয়ে যাবে। একটু শুনবেন? হ্যাঁ, বলুন। না, বলছিলাম যে আমার এবার মল্লিকারি হব, তাদের ঘরে জন্ম নেব, তোমরা যে যা বলো মানে। এবার বলে অনেকবার বলেছি এত মরা এসব কথা বলতে নেই। দেখে নিন। এমারা সেমারা নয় গো, এ হলো পিড়িতে মরা, যেভাবে আমি মরেছি। শালা দিনের পর দিন ওই ফাঁকা ফ্ল্যাটে
সস দেবো? সস দিয়ে খাবি ভালো লাগবে। না, আজকাল আবার টক টক খেতে হেভি লাগে। দাঁড়া আচ্ছা। ও মাসিমা, তুমি জানো তো আমি যে বুথে কাজ করতাম সেই বুথের পাশে একটা স্টল ছিল। কি দারুণ চাউমিন বানাতো বাবা! আমি তো ওখানে টিফিন করতাম, জানো তো। আবার আমার তো আর চেনা হয়ে গিয়েছিল, আমাকে আবার একটু বেশি বেশি দিত, ঠিক আছে আলাদা। আবার যখন জানলো যে আমি কার লাভার, তখন তো ওর পয়সাই দিত না। তুই কার লাভার? কার? কার বলতে হবে না। আমি বলছি আমার চালায়। আর জবা আমি কিন্তু এক্ষুনি বেরোবো, আমার ছেলের কাছে যাব। তোকে একা থাকতে হবে, তুই পারবি তো? আরে কি বলছি, তোর কথা কানে যাচ্ছে না? একা থাকতে পারবি তো? হ্যাঁ মাসিমা, কি? একটা কথা বলো তো, কি? তোমার ছেলের তো এই অবস্থা, কখন আছে কখন নেই। তুমি যেভাবে পারো জীবন চেষ্টা করছো। এ বাড়ির মালিক তোমায় থাকতে দিয়েছে বলে সে নাকি এখন আছে, পরে নাকি সে এও থাক। এর মধ্যে তুমি আমায় বাঁচাতে গেলে কেন? আমি তো তোমাদের জড়াতে চাইনি, কিন্তু দেখো এখন মনে হচ্ছে ভগবানের না এটাই ইচ্ছা, তুমি আমায় মা হতে সাহায্য করবে। যেমন যেমন এবারের পুরো তোমায় থাকতে দিয়ে সাহায্য করেছে। ওই জন্ম মৃত্যু সব একটা ওই ভগবানের হাতে। ও তুমি আমি কেউ নই, ও তুমি নিশ্চিন্ত যাও, আমার জন্য অত ভাবতে হবে না, যাও। ঠেকায় পড়লে তখন ভগবানের কথা খুব মনে হয় না, তার আগেও না পরেও না। শোন, এটা অন্য লোকের বাড়ি আর আমি অন্য লোকের জিম্মায় দিয়ে যাচ্ছি। কোনো অঘটন ঘটিও না। দরজা ভালো করে বন্ধ করে দিবি, কেউ বেল বাজালেও খুলবি না। আর আমি এসে দরজায় টকটক করে দুবার ঠোকা দেবো, কেমন? মনে থাকে যেন তোমার। তুমি একটা কথা বলো তো, তুমি আমায় কি ভাবো? হ্যাঁ, ও হাবা গোবা দেখতে লাগে, আমাকে মনে হচ্ছে আমি হাবা গোবা। তুমি হাবা গোবা? হ্যাঁ, বলছে না, সাপ কাটে জল খেয়েছি, অত হাবা গোবা আমি ভেবো না। ও একটা কথা বলে যাও, ও রাতে কি খাবে, ভাত না রুটি? আমি করে রাখবো। রান্নাঘরে যাবি? রান্না খবরদার জবা, ওইদিকে একদম ঢুকবে না, এইখানেই থাকবে তুমি। রান্না করার কোনো দরকার নেই তোমার, মনে থাকে যেন। কেন কেন আমি রান্না করবো না? কেন রান্না করবে না? না, কেন আমি রান্না করে যাবো না? কেন যাবি না, না, আমি বাড়ি বলতে করে মেয়ে যাবি। বলে না, আমি বিয়ে না করে মা হয়েছি এই বলে? বাজে কথা বলো। তুমি আমার কথা শুনবে আগে। বাজে কথা বলো সে না। কি ইচ্ছে করে বস্তিতে জন্মায়নি, ইচ্ছে করে বিয়ে না করে মা হয়নি না? এত দামি রান্নাঘর জীবনে দেখিনি, তাই জন্য রান্না করতে দিলাম। ঠেক না আমার এই বাবা, হয়ে গেছে। আমার ঘাট হয়েছে মা। আমি এইসব ভেবে তোমার কিছু বলিনি, তুমি যাও গিয়ে রান্না করো। আমার জন্য দুটো রুটি করলেই হবে, কেমন? বেশি ঝাল দিয়ে বাঙালপনা একদম দেখাবি না। আমি মোটেও ঝাল খাই না, শুধু আজকাল একটু মাখো মাখো খেতে ভালো লাগে তাই। যাও মাখো মাখো করে খাও, সাবধানে থাকিস, বন্ধ করে দে দরজা। এবার আমার কৃষ্ণ ঠাকুর তোর বাবার 7 দিনেই আমায় জাগায়, তোর সামনে বসে তোর বাচ্চার জন্ম। দেখি দেখি তুই আমায় কি করে ঠেকাস। শাড়ি টাড়ি পরে আমাকে এবারে একদম বউ বলেছি, কতবার বলেছি একটা শাড়ি কিনে দাও। শাড়ি পরলে দেখতে ভালো লাগে না, অন্য ড্রেস পরলে দেখতে সেক্সি সেক্সি লাগে। সালা লাগাচ্ছি, এবার যখন শাড়ি টাড়ি পরে বাচ্চা কোলে তোর সামনে গিয়ে দাঁড়াবো, বলবো আমায় বিয়ে কর। তোর মুখটা মনে পড়লেই মনে হয় একটা লোভী হয় না, কিভাবে হামলে পড়বে ওর শিকার হবে। সালা হাতের কাছে দা থাকলে পুরো দুঃখ করে দিতাম না।
দরজা খুলতে এত দেরি হয়ে গেল? আয়, আয়, এই, দরজাটা খোল। কি করছো আমার বাড়িতে? কে তুমি? এই, তোর বাড়ি, হ্যাঁ? সারা বাড়িটাকে বেশ্যা করা নাকি রে? সারা যে আসছে উনি তার বাড়ি। অসভ্যের মতো কথা বলো না। কে ঢুকিয়েছে তোমাকে? কে ঢুকতে দিয়েছে বাড়িতে? কি করছো এখানে? এই, ফালতু কথা বলবি না একদম ফালতু কথা বলবি না। এটা মাসিমার বাড়ি আর তুই জানিস না আমি কে কে? মাসিমা? আমার কোনো মাসিমা নেই। হ্যাঁ, কিঙ্কর আছে। কিঙ্কর কোথায়? কিঙ্কর? কে কিঙ্কর? এই, কোনো কিঙ্কর নেই। এখানে কোনো কিঙ্কর থাকে না। ফালতু কথা বলবি না। এটা মাসিমার বাড়ি। আমাকে সারা তোকে একদম মাসিমা মানে তুমি কি কুড়ির কথা বলছো? কুড়ি? তা কুড়ি? মাসিমার বয়স তো কম করে হয় 50। কুড়ি বলে আমায় গোলা ধরছে। বুঝতে পেরেছি। কুড়ি তোমাকে এই বাড়িতে ঢুকিয়েছে। কোথায় সে? এই, ডাকো। এই, কুড়ি কোনোদিনও কোনো মানুষের নাম হয়েছিল? কুড়ি কোনোদিন মানুষের নাম হয় না। ফালতু কথা না। শালা আমার পিছু এই! চুপ কর, বসো। আমি কারো পিছু নিইনি। এটা আমার বাড়ি। নিজের বাড়িতে কেউ কারো পিছু নিয়ে ঢোকে? এই, তুই হ্যাঁ, আমি সত্যপ্রিয় সরকার, এই বাড়ির মালিক। কিন্তু তুমি কে? কে তুমি? মাসিমাকে, হ্যাঁ? ছেলের অসুখ, এখানে একটা নার্সিং হোমে থেকে ট্রিটমেন্ট করাচ্ছে হচ্ছে, তাই ও আমার বাড়িতে। আমার প্রশ্নের উত্তর দিলে না তো। তুমি কে? কে ঢুকিয়েছে? কে ঢুকতে দিয়েছে তোমাকে এখানে? হ্যাঁ, এই, বলছি জল খাবেন? জল, আমি জল নিয়ে আসছি আপনার জন্য। এক্ষুনি নিয়ে আসবো। কি হচ্ছে এসব? হ্যাঁ, দুদিন বাড়িতে নেই, তার মধ্যে আসুক আজকে, কুড়ি আসুক। আমি দেখ, যা ইচ্ছে আরম্ভ করছি সব। এই নিন জল খান। মেসোমশাই, আমি বুঝতে পারিনি সত্যি কথা। আপনি কিছু মনে করলেন না তো? আমি এসব করে ফেললাম। কি আর মনে করবো? তবু বুঝতাম যদি ওটা বসিয়ে দিতে পারতে আমার বুকে, তাহলে একটা। কিন্তু কই, তুমি বললে না তো তুমি কে? তোমাকে আমি জিজ্ঞেস করছি এতবার করে, তুমি কে? আপনাকে মেরে ফেললে আপনি খুশি হতেন? হ্যাঁ, হতাম, খুশি হতাম। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না। কে তুমি? কে ঢুকতে দিয়েছে তোমাকে বাড়িতে? আমার ওই মাসিমা এসে গেছে। আমি কে আপনি মাসিমার কাছ থেকে জেনে নেবেন। দাঁড়া, সত্যটা তুমি কখন দাঁড়া, আগে আমার প্রশ্নের উত্তর দে। আমার অনুমতি না নিয়ে তুই বাড়িতে লোক ঢুকিয়েছিস কেন? লোক ঢুকিয়েছি মানে জবা, ওর কথা পরে তোমাকে বলছি। চা খাওনি তো? এই জবা, যা 2 কাপ চা নিয়ে আয় তো আগে। যা, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। জবা, হ্যাঁ। আমার তো মনে হয়েছিল মা কালী যেভাবে আমার বুকের উপরে ইয়েটা তুলে ধরেছিল, তাতে যেভাবে মারতে একটা পাগল মেয়ে জানো, কখনো কাউকে মারতে যায়, কখনো নিজে মরতে যায়। কেন নিজে মরতে যায় কেন? ওর কথা পরে বলবো তোমার, কিন্তু তুমি ফিরে এনেছে বড়। হ্যাঁ? পারলাম না রে, মিথ্যে বলে দেশ ছেড়ে পালাতে পারলাম না। আর সত্যিটা বলতেই ওরা আমার ভিসা আটকে দিল, আমাকে যেতে দিল না। খুব ভালো হয়েছে সত্যটা, তুমি এসে গেছো। আমাকে মিথ্যেবাদী সাজতে হবে না এখন। তুমি সামনে দাঁড়িয়ে থেকে সব কথা বলবে। আমি বলবো? তুমি বলবে? কার সঙ্গে কথা বলবো? ওই না আমি বলছি তোমায় আমি বলেছিলাম না সুজয় সে ফ্রি বেডের ব্যাপারে সরকারি হাসপাতালে। আরে আজকে নার্সিং হোমে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি এখানকার একজন পলিটিক্যাল দাদা, খুব হাত। তো আমি তোমার কথা বলতে না, প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না যে আমি তোমাকে চিনি। তারপর বাড়িতে আসতে বলেছি, তারপরে বিশ্বাস করেছে। তো বলেছে সুজয়ের সমস্ত ব্যবস্থা সে করে দেবে, শুধু তোমার সঙ্গে সে একটু কথা বল না। আমি জানতাম না তুমি ফিরে আসবে, আমি তাই ভেবেছিলাম ও আগে একবার আসুক, তারপর আমি কোনো একটা কিছু বলে। দাঁড়া, তুই কি আমাকে দিয়ে রিকোয়েস্ট করাতে চাইছিস নাকি ওই সমস্ত লোককে? আমি তো তোকে আগেই বলেছি যে আমি এগুলো করি না। তুই এই লোকটাকে এখানে আসতে বলে ভালো করিস নি করি। কেন তুমি একটা অনুরোধ করতে পারবে না? তোমার একটা অনুরোধ
একটা প্রাণ বাঁচে, তুমি পারবে না? না, পারবো না। আমি তো বলেছি তোকে, আমি এগুলো করি না। আমার জীবনে আত্মসম্মান সব থেকে বড়, তার থেকে বড় আর কিছু নেই। আমি ভিক্ষে চাইছি তোমার কাছে সত্যি। আমার আর কোনো উপায় ছিল না জানো, তোমার একটা কথা ওর সারা জীবনের চিকিৎসার ব্যবস্থা করে দেবে। তুমি তুই চলে যা, চলে যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা এখান থেকে। আমি তো তোকে বলেছিলাম যে তোর ছেলের ট্রিটমেন্টের জন্য কি টাকা লাগবে বল, আমি দেখবো চেষ্টা করে। তা না করে তুই ওই সমস্ত দালালকে রিকোয়েস্ট করাতে চাইছিস আমাকে দিয়ে। চলে যা, চলে যা এখান থেকে। না, যাব না আমি। তোমার এই সম্মান, আত্মমর্যাদা চূড়ান্ত স্বার্থপরতা। নিজের মতো থাকতে গিয়ে না নিঃস্বার্থ একেবারে ভোগীর জীবন যাপন করেছ তুমি। নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো? বড় বড় কথা বলছো, মানুষের জন্য কি করেছো তুমি? শোনো, এইসব বড় বড় সেবা প্রতিষ্ঠানে না মোটা মোটা টাকা ডোনেশন দিয়ে পরোপকার হয় না, ইনকাম ট্যাক্স বাঁচানো যায়। তার চেয়ে নিঃশব্দে কারো দুঃখের দিনে তার পাশে গিয়ে দাঁড়ানোটা অনেক বড় মানবিকতা। তোমার টাকা নিয়ে আমার ছেলের চিকিৎসা কেন করাবো গো? কে তুমি আমার? ছেলেবেলার স্বপ্ন দেখানো রাজপুত্র। কেন তুই আমার কথাটা বুঝতে চাইছিস না? তুই একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে ভাব। না, তুমি তোমাকে আমার জায়গায় বসিয়ে একবার ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে যে একটা মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে। আমি তোমার কোনো সাহায্য চাইনি, আমি তোমার নামটা ব্যবহার করতে চেয়েছিলাম শুধু। আর আমি চলে যাচ্ছি সত্যতা। তুমি ভালো থেকো, ভালো থেকো। তুমি যতদিন থাকবে ভালো থাকো, আমি চলে যাচ্ছি। স্যার, রোহিত চ্যাটার্জি, আমার দেখা হয়ে গেল। দেখেছেন না স্যার, আমরা সবাই একটাই পৃথিবীতে একদম বনবন করে ঘুরছি। আসলে ম্যাডাম বললেন যে উনি নাকি আপনার রিলেটিভ হন, আর আপনি নাকি আমাকে একটু ডেকে পাঠিয়েছেন কি সব হেল্প করতে হবে। তো সেই জন্য আমি আর ভাবনা চিন্তা না করে একদম স্ট্রেট চলে এলাম। একটু বসি নাকি? হ্যাঁ, আসলে তো সত্যি স্যার, মা কালীর টিভি বলছে, আমি ভাবতেই পারিনি আপনার মতন একটা খেওয়া পাবলিক আমার মতন একটা চুনো পুটির হেল্প নেবেন। আমি ভাবতেই আমার কারো হেল্প চাই না। হ্যাঁ, আপনি দয়া করে আসুন। সেই কিন্তু ম্যাডাম তো সেরকমই বলেন। কি ম্যাডাম, তাই তো নাকি? আমি ভাব পাচ্ছি। প্রদীপবাবু, আপনি আসলে সত্যদা খুবই অসুস্থ। খুবই অসুস্থ? হ্যাঁ। দাঁড়ান ম্যাডাম, তাহলে তো আমি বলবো আমি একদম এক্সাক্ট টাইমে ঢুকেছি, রাইট টাইম এন্ট্রি নিয়েছি। দাঁড়ান, এই যে দেখেছেন আমার দুটো মোবাইল আছে, এই দুটো মোবাইলে না সমস্ত ডাক্তারের ফোন নাম্বার নোট করে রাখি আমি। যে কোনো ডাক্তারকে আমি শুধু একটা ফোন কল হবে যে কোনো সময়, রাত্রি, দুপুরে, সকালে, সমস্ত ডাক্তার কাজকর্ম ফেলে এখানে অ্যাটেন্ড করবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখুন, ডাক্তার বোস, ডাক্তার ঘোষ, ডাক্তার মিত্র, ডাক্তার চিদম্বরম, কাকে ফোন করবো? কাউকে লাগবে না আমার। আপনি দয়া করে আসুন এখান থেকে। আপনি আমাকে ডেকে পাঠালেন, আপনাকে রেসপেক্ট করে সমস্ত কাজকর্ম ফেলে আমি চলে এলাম, আর আপনি আমাকে বলছেন আমি চলে যেতে? না, ব্যাপারটা তো হজম হলো না বস। কেসটা কি একটু খুলে বলুন তো। প্রদীপবাবু, আপনি মাফ করবেন, আসলে আপনি আজই আসবেন আমি বুঝতে পারিনি। না, আজকে সত্যদা আপনার সঙ্গে কথা বলতে পারবেন না। আপনি অন্য একদিন, আমি 2-3 দিনের মধ্যে আপনার সঙ্গে গিয়ে দেখা করবো। কি আশ্চর্য ম্যাডাম, আপনি হাত-জোড় কেন? এই সমস্ত ফর্মালিটিসের কোনো দরকার নেই। হতে পারে কি একটা এম্বারাসিং সিচুয়েশন, আমি হঠাৎ করে ঢুকে পড়েছি, আপনার মুখে কথা আটকে গেছে, হতে পারে। এখন বলতে পারছেন না, পরে বলবে, কিন্তু বলবেন ম্যাডাম। আমি এই পাড়ার ছেলে, মানে আপনার বাড়ির ছেলে, ঘরের ছেলে, নিজের ছেলে মনে করে বলবেন। যে কোনো পাওয়াল, যে কোনো লাফড়া 2 ঘন্টার মধ্যে সালতে দেবো, বুঝেছেন? আসলে আমরা নার্সিং হোমের ব্যাপার নিয়ে খুব টেনশনে আছি, তাই আপনি আজকে আসুন, আমি কথা দিচ্ছি আমি আপনার সঙ্গে গিয়ে যোগাযোগ। আচ্ছা, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। ওকে স্যার, এলাম। দেখো তো চাটা মনের মতো হলো কিনা দেখো।
বাইরে কোনো কথা যাবে না, কোনো কথা না। ফয়সলা যা হবে এখানে হবে, শাস্তি যা হবে এখানে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনারা জবা চাপার সঙ্গে যেতে দিচ্ছেন, এই ঘরের বাইরে কেউ যাবে না, কোনো মাইকা লড়কা। শোনো, এটা আমার বাড়ি, তুমি একজন আউটসাইডার, যা করবার বাড়ির বাইরে গিয়ে করবে। আমাকে ভয় দেখাবার চেষ্টা করো না, ভুলে যেও না আমি কে। আরে যান 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 যান, ও সমস্ত রোয়াবি অনেক দেখেছি মশাই। যখন ছিলেন সে চেয়ারটাতে বসতেন, ওই চেয়ারটা টাপ পেতেন। আর এখন ফুলদানিতে প্লাস্টিকের ফুল হয়ে সাজানো থাকে, তাতে কটাও নেই। অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি বেশি, আর কোন পুজোতে লাগবেন আপনি? তারা বলে কিনা ভুলে যেও না আমি কে। সভ্যতা করো না, বড়দের সম্মান দিয়ে কথা বলতে শেখো। ওরে শালা সম্মান! এতদিন পর্যন্ত ওই সম্মান ধীরে ধীরে তো খেলে, এখনো তার টেস্টটা মেটানি। এই যে ম্যাডাম, আপনি ওনার কে হন জানো? কে হন? রিলেটিভ না? না কাছের রিলেটিভ নাকি না দূরের রিলেটিভ? না সেদিন কি একটা কথা বলছিলেন না, বেশ ইন্টারেস্টিং। কি অতি নিকট সম্পর্কের আত্মীয়া। তার নিকট সম্পর্কটা কি ম্যাডাম? সেটা কি মুখে উচ্চারণ করা যায় নাকি না যায় না? ভদ্রভাবে কথা বলুন আপনি। এটা ভদ্রলোকের বাড়ি, অসভ্যতা করতে হলে বাইরে যান। তুই এসব গায়ে হাত তুললি, হ্যাঁ? তোর সব রোগে আমি গুছিয়ে দেবো, জানিস? সে কি আমি জানি না ডার্লিং? তোর দৌড় আমার থেকে বেশি কে জানে। তবে একটা কথা বললি, আরেকবার তুই অপমান করে দেশে কথা বল। কেউ কে সারা জম্মের মতো কানিয়ে এই জমা করে লোক ডাকবো, সবাইকে বলে দেবো জমা শিখছে, জল নিয়ে আয়। সভ্যতা কেমন করছে? কি হয়েছে তোমার? ওরা সব কি হয়েছে বেশি তুই নেই। এই শালা একদম ফেরেস করে দেবো, একদম ফেরেস করে দেবো। আমার চোখের সামনে থেকে সরে যাও, সরে যাও। ও জমা চল, ওঠ, চল। এটা না মান, আপনার লজ্জা করছে না? না, একটা বয়স্ক লোক আর দুটো মহিলার সামনে বন্দুক ছাড়া দাঁড়াতে পারেন না আপনি? মস্তান! মাস্তান শুনুন ম্যাডাম, আপনাদের মতন পুরনো এরকম আত্মি মার্কা লোকগুলো এই সমস্ত কথা বলে, মাস্তান গুন্ডা ফুন্ডা সব। জেনে রাখুন এই মালটা নাই নেবেন। আর আমি মাস্তান নয়, পলিটিক্স করি, পলিটিক্স। এই জবা ওঠ, চল আমার সঙ্গে, চল চল। চলে চল, চল আমার সঙ্গে চল। দেখো, আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে দিয়ে তুমি ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কিছুতেই পারবে না। আরে শালা, তাই নাকি? তাহলে তো তোকে নিকেশ করে কাজটা হাসিল করতে হবে দেখছি আমাকে। হ্যাঁ, ও বুড়ো বয়সে হিরো সাদা সাত জায়গায় চেনাবে। দেখি বুকের ছাতিতে কত দম আছে। চালিয়ে দে যাব। আমি দেখি তোমার ছাতিতে কত দম আছে। নাও, আরে নাও, চালাও। দেখি তোমার হিম্মত, দেখি চালাও। কি আছে? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, ট্রিগারে হাত দিলেই বুলেটটা মাথার সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যাবে। দেখি চালাও। কাম অন, শুট মি। আরে সারা ভীমরতি ধরেছে নাকি রে? আরে এক সেকেন্ডে নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে, বুঝতে পারছো না? সব বুঝতে পারছে, আর পারছে বলে সুযোগটা নিচ্ছে। জবার বাচ্চাকে বাঁচানোর নামে নিজে মনের মতো মৃত্যু খুঁজে নেয়। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চালাও। তুমি মরতে চাও বেশু? মরো না, মরো। কিন্তু আমাকে আর আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি মরতে চাইছো কেন? হ্যাঁ, কি শুনছো? চালাও। আমার সুযোগটা তুমি ছাড়তে পারছো না? না, এই হারামি হাঁ করে দেখছিস কি? দে চালিয়ে দে, একটা ইচ্ছে তো পূরণ হোক। অন্যদের কি হলো না হলো বেশুকে তো জানতে হবে না, দে চালিয়ে দে। মরা লোককে মারি না আমি। তাহলে বেঁচে থেকে সারাক্ষণ যে মরার কথা ভাবছে, সে তো বেঁচেই নেই, অনেক আগেই মারা গেছে। আর কোনো সহানুভূতি তুমি আশা করো না। যে আত্মসম্মান, মর্যাদা তোমার ঠোঁটের ডগায় ঝুলে থাকে, আর বিন্দু মাত্র তার কিচ্ছু অবশিষ্ট নেই। সত্যতা কি বাবু, কি হচ্ছে তোমার? উঠো। একদম চালাকির চেষ্টা করবি না। চালাকি? এই দেখো, আমার মতন একটা মুখ্য সূক্ষ্ম মানুষ তোমার মতন চালিয়াতের সাথে কি চালাকি করবে গো পদুদা? আরে আমি তো সালা মালটাকে প্রথমে বুঝতেই পারিনি রে। মাল তো পুরো সাইকো মাল।
কি বললে সাইকো, তারা আমাকে বলছে চালিয়ে দাও শুট মি। ও তোমার পুরো সাইকো মরতে চাইছিল না? জানি তো কেন মরতে চাইছে, জানো? কেন? না, ওষুধটা না, ক্যান্সার হয়েছে। হ্যাঁ, এই এই মাথার ঠিক পেছনটার দিকে টিউমারটা আস্তে আস্তে বাড়ছে। এই স্মৃতিশক্তিও কমছে। ওষুধটা খেও। যন্ত্রণা নিয়ে মরতে চায় না বলে এই বারে বারে মৃত্যুটাকে ডাকছে। তোমার ক্যান্সার? তুমি বলনি তো। কারো অনুগ্রহ চাই না আমি, কারো অনুকম্পা নিয়ে বাঁচতে চাই না আমি। আরে কি আছে অনুকম্পা নিয়ে অনুগ্রহ নিয়ে বাঁচবেন না? ডাক্তার দেখান না। আপনি তো সেদিন শুনলেন আমার কাছে যে আমার দুটো মোবাইলে সমস্ত ডাক্তারের মোবাইল নাম্বার ফরওয়ার্ড করা আছে। আমি তো জানি দুটো কেস একদম পুরো কিওর করে দিয়েছে। মালিক না, জানি না, বায়োপসি করাতে বলেছিল কিন্তু। ওহো, আরে ডাক্তার যেটা ভালো বুঝবে সেটাই তো করাতে চাইবে দাদা। আপনি নিজের ডাক্তারিটা কেন নিজে করাতে চাইছেন? এই জন্য সারা মাথাওয়ালা লোকগুলো বেশি মাথা মোটা। এই একদম চালাক করার চেষ্টা করবি না। এই একদম হাত উপরে তোল, তুই বড় বাচ্চা। কি করে তুলবো? দেখছো না ব্যাগটা ভীষণ ভারী, হাতে নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তা তুমি এখানে কেন গোপন দিলে? মালটা দেখেছিস কি? চালিয়ে দেবো? সে তো দেখতেই পাচ্ছি, ওটা তো বাবু আর ছিল, তোমাকে রাখতে দিয়েছে। কিন্তু পদুদা গুলিগুলো তো দেয়নি, ওটা তো খালি। এই দেখো ওটা একদম। এগুলো তোকে কে বলেছে? না বলেছে, বলছিলাম আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের তো কেউ মানুষ মনে করে না, কিন্তু আমরা সব জানি। তার মানে ওটা খেলনার বন্দুক, আর ওইটা দিয়ে আপনি এতক্ষণ আমাদের ভয় দেখাচ্ছিলেন? কত বড় আহাম্মক! শোনো, ভয় দেখাতে গেলে না গুলির দরকার হয় না। ভয় দেখাতে গেলে এই মালটাই যথেষ্ট, ঠিক আছে? গুলির দরকার। সারা ফুটো মস্তান, ফুটো মস্তানি, তোর মস্তানি আমি এক্ষুনি বের করে দেবো। চালাকি রঞ্জন আমার সত্যি ভালোবাসতো বন্ধুরা, ও তো আমার ভালোবাসার সন্তান। তুমি ওকে এভাবে মেনে ফেলো না বন্ধুরা। সালা ভালোবাসা। শোন, সামনের কর্পোরেশন ইলেকশনে আমি টিকিটটা শিওর পাচ্ছি। এই সময় তোর আর নবদার ছেলের বাচ্চার খবরটা যদি লিক হয়ে যায়, আমার কিন্তু ক্যারিয়ারের সাড়ে সর্বনাশ হয়ে যাবে। আমি পারবো না, আমার কোনো উপায় নেই, তোকে করতেই হবে। উপায় আছে, উপায় আছে বন্ধুরা, উপায় আছে। তুমি আমাকে দূরে কোথাও পাঠিয়ে দাও, আমি কাউকে বলবো না। আমি পারবো না, এত বড়। আমার বাচ্চাকে, বাবাকে। আমি তো বলছি এত বড় রিস্ক আমি নিতে পারবো না। এবারের মতো তুই রাজি হয়ে যাবে। বাবা চলে আয়, ও একটা অমানুষ। যারা জানো নিজের কেরিয়ার করার জন্য, আর আমার বাচ্চাটা। শোন, আমি তো বলেছি আমি পারবো না, আমার উপরে অর্ডার আছে, খোদ নবদার অর্ডার। আমি সত্যপ্রিয় সরকার, সে কিনা একটা দালালের সামনে হাঁটু মুড়ে। এই যে দাদা, পরে এই দালালটাকে কিন্তু তেল মারতে হবে। শুধু ইলেকশনটা পার হতে দিন, তারপর দেখবো কত রকম তেল দিয়ে তেলাম দেখবো। এই অনেক হয়েছে, আমি আর ওয়েট করতে পারবো না। জবা, চল আমার সাথে চল। যাবো না আমি, যাবো না আমি। কি করবে তুমি আমাকে? কি করবে? মেরে ফেলবে? মেরে ফেলবে? আমি বেঁচে থাকতে আমার বাচ্চা আমি নষ্ট হতে দেবো না। সব নাটের গুরু ওই ভগবান, তিনি চাইলেই হয়, নচেত নয়। আর মানুষ ভাবে সেই সব থেকে বড় ক্ষমতাবান। আর সেই নাটটার পরে তখন সব জারি জুরি শেষ হয়ে যায়, তখন চাহি মধুসূদন। এই শোনো, তোমার নবদার সঙ্গে আমি কথা বলবো। আমি ডাইরেক্ট কথা বলবো। তুমি এই মেয়েটার উপর এইভাবে জুলুম করো না। চুপ করে চেয়ারটাতে বসে গেলে চুপ। নবদার সাথে কথা বল, একদম নবদার আমার মাঝখানে ইন্টারফেয়ার করবি না, বলে দিচ্ছি, খারাপ হয়ে যাবে। নবদা, হ্যাঁ দাদা। ম্যাডাম, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার জন্য এই কাজটা আপনি করুন।
আমি নবদার সাথে অলরেডি কথা বলে আপনার ছেলের জন্য ফ্রি বেডের ব্যবস্থা করে দিয়েছি। তাই বলছি, বিশ্বাস করুন, আমার উপর আপনি একটু বিশ্বাস রাখুন, আমি সত্যি বলছি করে দিয়েছি। বেশিক্ষণ লাগবে ম্যাডাম, 2-2.5 ঘন্টার ব্যাপার আছে। আপনি জবাকে নিয়ে যাবেন, 2-2.5 ঘন্টার মধ্যে ছুটি করবেন, ঠিক আছে? কি ভাবছেন? ও, আপনি এত ভাবছেন না ম্যাডাম। দেখুন, একটা কথা বলবো, সত্যি কথা বলবো আপনাকে, আপনি কিন্তু জবাকে বাঁচাতে পারবেন না। বাঁচানোর চেষ্টা করছেন তো? এটা কিন্তু নবদার ছেলের কেস আছে, প্রেস্টিজের ব্যাপার আছে। নবদা ছেড়ে দেবেন, আপনি যতই জবাকে বাঁচানোর চেষ্টা করুন, জবাকে কিন্তু শেষ করে দেবেন আমার বলছি। সত্যি কথা বলে নিয়ে যাওয়া যাবে না। ও, আরে সত্যি কথাটা কে বলতে বলেছে আপনাকে? আপনি আপনার ছেলেকে দেখতে যাওয়ার নাম করে নিয়ে চলুন না, ব্যাস, তাহলে দেখুন। আস্তে বলছি, কিন্তু এইটুকু করুন, একবার শুধু যদি ওখানে নিয়ে যাওয়া যায় না জবাকে, ব্যাস হয়ে যাবে। অ্যানাস্থেসিস্ট একটা সাধুটাকে সব কিছু বলে দেবে, একেবারে ওয়ার্ড থেকে তুলে নিয়ে চলুন। তারপর আপনার কাজটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। তারপরে যদি আমার ছেলেরটা কিছু না হয়, ও, আমি তো বলছি ম্যাডাম, বিন্দাস হয়ে যাবে। আমার উপরে একটু ভরসা রাখুন না। দেখা যায় রাখা যায়? তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই তো? বুঝলেন মাটাগুলো? বাজারে গিয়ে দেখি একটা দোকানে লেখা আছে দুঃসংবাদ। কি না, ধারবাবু কাল মারা গেছেন বিশ্বাস বাবুর হাতে। টিঙ্কারের বাচ্চা, ফিলোসফির আলুটা আপনি বেচতে হবে না। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। বলছিলাম যে আজকাল না এই সব কারবারই না নগদে চলছে। ধার বাকিতে লোকের বড় ভয়। বিশ্বাস বলে কোনো পদার্থই পৃথিবীতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কথার কোনো দামই নেই। কথার কোনো দাম নেই। যা হবে একেবারে হাতে হাতে নগদ। আচ্ছা, ঠিক আছে, আপনি যেরকম বলছেন সেরকমই হবে, নগদ বিধান, ঠিক আছে। আমি আজকে রাত্রে নবদার সাথে কথা বলবো, আপনি কালকে সকালবেলা যাবেন। তারপরে কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না বলে। নিজের ছেলের জীবন নিয়ে কেউ ছেলে খেলা করে? দেখুন, আপনি কি নিয়ে ছেলে খেলা করবেন আর কি নিয়ে করবেন না সেটা আমার জানার দরকার নেই, কিন্তু পাল্টি খেলে আমি পাওয়াল করে দেবো বলে দিচ্ছি। জানে মেরে দেবেন। আমার ছেলেকে ফেলে আমি পালাবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি নবদার সাথে কথা বলছি। জবা ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়েশে বস। বস। কিঙ্কর, হ্যাঁ মাঠাকু, জবাকে ঘন ঘন খেতে দিয়ে, ওর কিন্তু এখন খাবারের দরকার। সে আর বলতে হবে না মাঠাগুলো, এখন নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আচ্ছা, পতি হলে একটু বেশি খিদে লাগে না মাঠাকু? এই সমস্ত কথা জোরে জোরে বলতে কে বলেছে? সারা জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি শেষ। শাক দিয়ে কি মাছ ঢাকা যায় পদুদা? গন্ধ তো বেরোবে। দেখো মাসিমা, বোঝা যাচ্ছে না, আমার কিন্তু বেশ লাগছে। একটা শরীর, তার হাত পা চোখ কান নিয়ে কিভাবে আমার ভেতরে বেড়ে উঠছে, আমার না ভাবলেই না কিরকম একটা গাটা চমচম করছে। কিঙ্কর, হ্যাঁ মাঠাকু, সত্যটা কোথায়? কি আর বলবো মাঠাকু, সেই যে ঘুম হয় ঘরের মধ্যে ঢুকে খিল দিয়েছে, কোনো সারা শব্দ নেই। এতদিন ধরে নিজের যে ছবিটা ভেবেছে সেটা একেবারে খান খান হয়ে গেছে না? একেবারে শামুকের মতো গুটিয়ে গেছে ভেতরে ভেতরে। একটু পরে কথা বলবো, একটু। অনেক রাত হয়ে গেছে, বেড়াবে। ম্যাডাম, আপনি কিন্তু কথা দিয়েছেন, কথা ধরতে। আমি কথা দিয়েছি, সেই কথা আমি রাখবো, কিন্তু আপনি এখন আসুন। আসুন, নবদা ছেড়ে দেবেন, নবদা। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে তো আমি আগেই বলেছি যে আমি জবার সব দায়িত্ব এখন আমার। জবার কাছে আপনি ভুলে যান জবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার কথা মেনে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। নবদার কাছে খিস্তি খাবো, আমার পলিটিক্সের কেরিয়ার শেষ হয়ে যাবে, তবু আপনার দিকে তাকিয়ে আমি
আমি ছেড়ে দেবো। আমি মনে রাখবো। ধন্যবাদ। ওকে মাসিমা, তুমি ওকে কি করে ম্যানেজ করলে না বাড়িটাকে? আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। বাবা, আমার না হেভি লাগছে জানো। মনে হচ্ছে এটা আমার বাড়ি আর তুমি আমার মা। মা নয়, বল মায়ের মতো। কি বললে? মায়ের মতো? মায়ের মতো বলে কিছু হয় না, মাই। জানো তো ওই আমাদের বাড়িতে একবার একটা ছাগল পুষতে দিয়েছিল, কি মিষ্টি আর চকচকে ছিল ওর ওই লম্বা লম্বা কান দুটো। আমি ওকে কাঠের পাতা খাওয়াতাম আর ও আমার পেছনে ঘুরঘুর করতো। খাওয়াতিস তো, তাই পেছনে ঘুরঘুর করতো। হ্যাঁ, খুব দুষ্টু ছিল জানো তো। একবার তো আমার একটা নতুন জামা ও চিবিয়ে খাচ্ছিল। মা বললো ও নাকি আমাকেই ওর মা ভাবে। আমি বললাম আমি ছাগলের মা হবো? বললো মায়ের মতো। মা বলেছিল না রে, মাই। ওরাও নাকি তফাৎ বুঝে। পশুরা অবোধ হয়তো, খুব সরল। আমার মতো আমিও তো রঞ্জনকে বিশ্বাস করেছিলাম। ভালোবাসিস খুব রঞ্জনকে। ও যেভাবে পাল্টে খাবে আমি বুঝতে পারি। আমি খুব 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 না, তুই আসলে খুব সরল। তোর মনে কোনো প্যাচ নেই নেই তো। নাহলে ছাগলটা বড় হওয়ার পর কালী পুজোর আগের দিন রাতে যখন ওই লোকটা ওকে দিতে এসেছিল, আমি আছাড়ি বিছড়ি করে কেঁদেছিলাম। তবু আমি ওকে আটকাতে পারিনি। ও নাকি মানতের পাঠা। বলি প্রদত্ত। দুঃখ করিস না, ভগবান যা করেন সব মঙ্গলের জন্য। সব জমা কাল সকালে একবার আমার সঙ্গে যাবি নার্সিং হোমে। কোনো ভয় নেই, আমার ছেলেকে দেখতে যাবি? হ্যাঁ, যাবো যাবো। আর কোনো ভয় পাস না। প্রদীপ বলে গেল না, তাহলে একটা কাজ কর, এখন গিয়ে তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়। সকালবেলা উঠেই বেরিয়ে পড়বো, কেমন? কিঙ্কর, জবাকে তাড়াতাড়ি খেতে দিই। অতিভক্তি চোরের লক্ষণ। যাও, খাবার দেওয়া হচ্ছে, খেয়ে নেও। হ্যাঁ। জানো ওই মাসিমার কাজটা ওই ফটোটা করে দেবে কথা দিয়েছে। হ্যাঁ, সে আর জানি না, বোঝাপড়াটা তো আমার সামনেই হলো। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? ওই 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 বোঝাপড়া মানে ওই কালকে ওই মাসিমাকে গিয়ে নার্সিংহোমে কি কি বলতে হবে, তারপরে ওই ডাক্তারদের কি কি করতে হবে, এই আর। আর নার্সিংহোমে গেলে এই চোখেই সব দেখতে পাবো। তুমি যে কি চাই বলো, বলার নেই, আমার মাথা মুন্ডু কিছুই বুঝি না। যাই, খাবার দিয়েছি তো, আমি যাই খেতে দিয়ে। বুঝবে?
বুঝবে, ঠিক সময় বুঝবে। তখন বুঝবে কত ধানে কত চাল। যে চালটা ছেড়েছে তাতে তো বাজিমাত হবে। বদমাশ লোকটা চলে গেছে। হ্যাঁ, চলে গেছে জীবন মরণের দানটা খেলতে। একজনের বাচ্চা কেড়ে নিয়ে আর একজনের বাচ্চা ফেরত দিতে। এসব বলছি? হ্যাঁ, জবার বাচ্চার বলি দেওয়া হবে, আর তার বদলে বেঁচে উঠবে ওই মা ঠাকুরনের ছেলে। না 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 না, কুড়ি কখনো এমন কাজ করতে পারে না, কুড়ি কখনো এত নিচে নামতে পারে না। কেন পারি না? অবশ্যই করতেই হয়, আর তাদের সাহায্য করাটা কোনো অন্যায় নয়। তুই আমাকে আইন শেখাতে আসিস না। জবা একজন অ্যাডাল্ট, তার ইচ্ছের বিরুদ্ধে তুই তার বাচ্চাটাকে নষ্ট করতে পারিস না। কেন পারি না? জবা আমার কে, যে তার উপর দরদ দেখে আমি আমার আমার সন্তানকে বাঁচাবো না? তোমরা কে? আমার কেউ না। আমার ছেলেটাকে, তোর ছেলেটা, তোর ছেলেটা আর জবার বাচ্চাটা, সেটা বুঝি কিছু না। আরে আরে, জীবনকে শুধু স্বার্থপর হতে শেখায়, অন্যের জন্য বাঁচতে এতটুকু স্বাদ হয় না তোর? তোমার হয়? সারাক্ষণ তো কেবল মরবার কথা বলো তুমি। শোনো, এই বর্তমান থেকে পালিয়ে না, ভবিষ্যতের ভয়ে বর্তমান থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনটাকে চ্যালেঞ্জ করতে শেখো, চ্যালেঞ্জ। না, আর আমি তা করি না, আর আমি তা করি না। হ্যাঁ, এটা ঠিক যে হিংসুটে দৈত্যের জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছিলাম আমি, কিন্তু জীবনের এই শেষ প্রান্তে এসে আমার জীবন প্রদীপ শিখা হঠাৎ যেন কেমন দপদপিয়ে উঠল। তুই এলি আমার জীবনে, তোরা এলি, বাড়লো জটিলতা, আমার জীবনটাকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। সেই ভাঙা গড়ার মধ্যেই আমি বুঝতে শিখলাম যে মৃত্যু মানে তো থেমে যাওয়া, এগিয়ে চলার নামই তো জীবন। কিন্তু তোরে আমি কি চেহারা দেখছি করি? হ্যাঁ, ঠিকই দেখেছো, এটাই আমার আসল চেহারা। ওপরে দরদ আর ভেতরটা। কুড়ি কুড়ি, আমি তোকে আবার বলছি, তুই একটু একটু ভালো করে ভেবে দেখ। আর কিছু ভাবার নেই, সবই পূর্ব নির্দিষ্ট, সব নিয়তির বিধান। তুমি আমি কে? সত্যটা কি? তুমি জানো না কি 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 করতে হয়? সত্যটা, সত্যটা, সত্যটা। তুই আবার কেন ফিরে এলি? কি কর? এই দেখো, আমি গেলাম কোথায় তুমি? আমি তো কাল থেকে বাজারে মাধবের দোকানে বসে ভাবছিলাম যে তুমি সত্যি সত্যি বিলেত চলে গেলে। তখন ভাববো কোথায় যাবো, কোথায় যাবো বলো তো বাবা? আমার জীবনটা তো তোমার পায়ের তলাতেই কেটে যাবে। দেশের সাথে সম্পর্ক নেই বহু কাল, তাই তোমার ফেলে কোথায় যাবো বলো তো?
আমার তো তুমি ছাড়া কেউ নেই কোথাও। ওরা সব কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে ওই নার্সিং হোমে চলে গেছে। এত তাড়াতাড়ি? শুধুদার আমার সময় অসময় এতক্ষণে হয়তো অজ্ঞান করিয়ে যা করার করা হয়ে গেছে হয়তো। এই ঠিক কর, হ্যাঁ। ওদের তুই আর এই বাড়িতে ঢুকতে দিবি না। আমি তোকে বারণ করে দিচ্ছি, ওদের এই বাড়িতে ঢুকতে দিবি না। ওরা আমার জীবনটা তছনছ করে দিয়েছে। ওদের একদম ঢুকতে দিবি না। আমি 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 তোকে বারণ করে দিলাম। হ্যাঁ, ওদের একদম তুই এই বাড়িতে ঢুকতে দিবি না। আমি 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 ঠিক আছে। ওরা হলে খুলবি না দরজা? হ্যাঁ, আমি ওরা খুলবি না দরজা, খুলবি না। কি আপনি বসুন বসুন। কিঙ্কর ওকে চলে যেতে বল। কিঙ্কর চলে যেতে বল, ওকে চলে যেতে বল। কথা কানে যাচ্ছে না, চলে যেতে বল। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? ঠিক থাকবে না? মা, হ্যাঁ মা, যে আরেকটা মায়ের কোল খালি করে দিতে চায় এতটুকু বাধে না, সে একটা মানুষ। আরে এমনি করে বাঁচবে তোর ছেলে? শান্তি পাবে? এই তোমার এত বড় সাহস, তুমি আবার আমার বাড়িতে ঢুকেছ? বেরিয়ে যাও। এই ব্যাপার করতে কিন্তু চলে যেতে বল, ওকে চলে যেতে বল। হাত জোর করে অনুরোধ করছি স্যার, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি একটু শান্ত হয়ে বসুন, আপনি উত্তেজিত হবেন। আমার কথাগুলো আমি কোনো কথা শুনতে চাই না, চলে যাও। আপনাকে শুনতেই হবে চলে যেতে বল, চলে যেতে বল, চলে। আপনাকে যে শুনতেই হবে স্যার। আপনি একটু শান্ত হয়ে বসুন, আপনি একটু শান্ত হয়ে বসে আমার কথাগুলো আপনি একটু শুনুন স্যার। কি সাংঘাতিক কাজ করেছেন উনি, কি সাংঘাতিক কাজ করেছেন আমার মুখে আপনি শুনুন। এসে গেছে ম্যাডাম, এসে গেছে। একটু ওয়েট করুন প্লিজ, একটু বাবা, একটু ওয়েট করুন। আমি এক্ষুনি চলে আসছি, ঠিক আছে? নার্সিং হোমে ঢোকার আগে একটা মন্দির আছে জানিস? একটু পেশাতে খুলে এনে দিবি আমার ছেলেটার জন্য। হ্যাঁ দেখো, দাঁড়াও আমি নিয়ে আসছি। বাবা বাবা কি করছেন আপনি মাসিমা? আপনি কি করলেন? দেখি ডক্টর, সিস্টার, ডক্টর প্লিজ কাম, প্লিজ। আমি কি করলেন ম্যাডাম? এটা আপনি কি ডাক্তারবাবু দেখছি মাসিমা। বাবা আপনি কি করলেন ম্যাডাম? আপনি আপনার নিজের হাতে আপনার নিজের ছেলেকে কি জবা, এই জবা, উনি নিজের হাতে নিজের ছেলেকে একটা মা। এই জবা, এই তুই এক্ষুনি পালিয়ে এখান থেকে এক্ষুনি পালিয়ে যা। তুই তোর ছেলেকে বাঁচাতে পারবি না জবা। নবদা কিন্তু তোর ছেলেকে মেরে ফেলবে। তোর সন্তানকে তুই বাঁচাতে পারবি না।
তুই यहाँ থেকে পালিয়ে যা। আমি কি দেখলাম রে? আমি কি দেখলাম? আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না রে। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই মানুষটা আমার চোখ দুটো খুলে দিয়েছে স্যার, আমার চোখ দুটো খুলে দিয়েছে। জবাকে ভেতরে নিয়ে যা, ওকে ভালো করে খাবার দে। এই সময় পেট ভরে খাওয়াটা খুব দরকার। জবা তুই ভেতরে যা। ঠিক কর্তা, তুমি জবাকে ভেতরে নিয়ে যাও। ওর এখন বিশ্রাম দরকার। যা জবা, ভেতরে যা। ভেতরে যা। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমার চোখ দুটো খুলে দিয়েছেন উনি। বেঁচে থাকার মানেটা আমার কাছে পরিষ্কার করে দিয়েছে। আমার একটা অনুরোধ স্যার, জবার বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয়, এইটুকু আমার এই কথাটুকু শুধু আপনি রাখবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি প্রদীপ চ্যাটার্জি আপনাকে কথা দিচ্ছি, যে কোনো প্রয়োজনে আপনার পাশে আমি আছি। আমি আছি স্যার, আমি আছি। তুমি কি করে পারলি তুই? তুমি বলেছিলে না ইচ্ছা আমার ছেলেটা হয়তো তাই চাইছি। আমি মা হয়ে শেষ ইচ্ছেটা পূরণ করে দিলাম। কাঁদিস না, কাঁদছিস কেন? তুই তো জিতে গেছিস রে। কাঁদিস না, কাঁদিস না। জলখালি কাঁদিস না, তুই কাঁদিস না। প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে
সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে আরো আরো দাও স্থান